এখন কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি ডক্টর নিয়াজ মোর্শেদ। আজকে লাইভ হয়েছি আমাদের মাইন্ডনেট হসপিটালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আজকে আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর ফারজানা রহমান শর্মী ম্যাডাম। উনি কর্মরত আছেন হল ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে। উনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন ডক্টর শাহান সিদ্দিকী। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়াশোনা করে উনি হচ্ছে এখন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন। ধন্যবাদ সবাইকে আপনাদেরকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা বোধহয় একটু লেট হয়ে গেলাম না? মানে প্রথমে কথা শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ নিয়াজ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ নিয়াজ এবং মাইন্ডএইডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারবো। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, এখানে যে দুইজন আছেন দুইজনই আমার খুবই কাছের। একজন হচ্ছে আমার একদম ডিরেক্ট শিক্ষক ডক্টর ফারজানা রহমান শর্মী ম্যাডাম, আর ডক্টর শাহান সে হচ্ছে আমার দীর্ঘদিনের বন্ধু। সেও কিন্তু আমাদের আসলে হলফ্যামিলির সাথে যুক্ত। সে এই যে 12 এর আমাদের একজন কলিগ, তার হাজবেন্ডও বটে। তো যাই হোক, তিনি হচ্ছে এখন পিএইচডি কমপ্লিট করে ইউএসএ তে কর্মরত আছেন। তো ডক্টর শাহান, আমি হচ্ছে প্রথমে আপনার কাছে একটু আসতে চাই যে বর্তমান যে কোভিড সিচুয়েশন, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 6 মিলিয়ন পিপল ইনফেক্টেড, এর মধ্যে প্রায় 1/3 ইউএসএ। তো আপনার কি মনে হয় আসলে কেন এরকম হলো যে ইউএসএ তেই যে এত বেশি ইনফেক্টেড পিপল? তো এটার কারণটা আসলে কি বলে আপনার মনে হয়? ইনফেক্টেড পিপল, আমি এটাকে বলবো যে ইউএসএ তে টেস্ট বেশি, অন্যান্য যে কোনো দেশের তুলনায় ইউএসএ তে টেস্ট বেশি। দ্যাটস ওয়াই মানে কনফার্ম কেসেসও বেশি। আপনি যদি চায়নার ইনফরমেশন গুলা নিয়ে সবার একটু কনফিউশন আছে যে চায়না আসলে রাইট ইনফরমেশন গুলা সবাইকে দিচ্ছে কিনা, তো সেটা নিয়ে আমি কথা বলবো না। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউএসএ তে টেস্ট অন্যান্য যে কোনো দেশের তুলনায় বেশি, পার ক্যাপিটা হয়তো বা বেশি না অন্যান্য দেশের তুলনায়, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায়। বাট যেহেতু আপনি যদি ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এদের সাথে কম্পেয়ার করেন, ইউএস এর টোটাল পপুলেশন অনেক বেশি, অ্যান্ড পার ক্যাপিটা টেস্টও স্বাভাবিকভাবে অনেক বেশি। সো দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে আমাদের এখানে আপনার এফেক্টেড অনেক বেশি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ইয়ে করেন, নিউ ইয়র্কের অনেক মারা গেছে, অনেক বেশি ডেথ ওখানে। তো আর অন্যান্য কান্ট্রি, অন্যান্য এরিয়াগুলোর তুলনায়, যেমন আমরা এখানে ক্যালিফোর্নিয়াতে আছি, ক্যালিফোর্নিয়াতে মানে ডেথ সেই তুলনায় এত বেশি না। এফেক্টেড হয়তো বা আছে, আমাদের এখানে স্যান ডিয়েগোতে প্রায় 6,000-এর মতো এফেক্টেড। আপনি যদি বাংলাদেশের কথা তুলনা করেন, বাংলাদেশের তুলনায় স্যান ডিয়েগো অনেক ছোট একটা শহর, বাট এফেক্টেড দেখা গেছে যে প্রায় বাংলাদেশের সমান। এটা কেন হচ্ছে? বিকজ এখানে অনেক বেশি টেস্ট হচ্ছে। শুধুমাত্র যে পিসিআর বেসড টেস্ট হচ্ছে তা না, এখানে আমাদের ডিফারেন্ট সেরাম বেসড কিট টেস্ট হচ্ছে। তো সবগুলোই ওরা ইয়ে করে নিচ্ছে যে ধরেন কেউ হচ্ছে কিট বেস টেস্টে পজিটিভ আসতেছে, তাকেই পজিটিভ ধরে নিচ্ছে। আমি একটু জানতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনাদের ওখানে এখন মানে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস গুলো কি রকম? মানে সবাই কি চিকিৎসা পাচ্ছে ঠিক মতো? সবাই আমার জানা মতে সবাই ট্রিটমেন্ট পাচ্ছে, ট্রিটমেন্টের কোনো প্রবলেম হচ্ছে না। প্রথম দিকে নিউ ইয়র্কে অনেক প্রবলেম হচ্ছিল
যে ওখানে এনাফ ভেন্টিলেটর ছিল না, অনেক হসপিটাল ফ্যাসিলিটি ছিল না, বাট এখন আর সেই সমস্যাটা নেই। এখন মোটামুটি সবাই বেশ ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, হসপিটালগুলোতে বেশ ভালো ট্রিটমেন্ট পাচ্ছে, ভেন্টিলেটরের কোনো সমস্যা নেই। একটু কমে আসতেছে, মানে আপনারা কি এখন একটু ভালোর দিকে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই সব দিক দিয়েই। প্রথম দিকে আমি বলবো যে প্রথম যে ওয়েভটা ছিল সেই ওয়েভটা মোটামুটি কমে এসছে, বাট এখন আবার যেহেতু ওপেন হয়ে যাচ্ছে সবকিছু, লকডাউনটা ওপেন হয়ে যাচ্ছে, এখন আবার সেকেন্ড একটা ওয়েভ দেখা দিচ্ছে, বাট সব জায়গায় না। আচ্ছা, আর এমনিতে আপনি একটু কাইন্ডলি কি আমাদেরকে ভ্যাকসিনের ব্যাপারে কিছু বলবেন, যে আপনাদের এখানে ভ্যাকসিন মানে যেহেতু পৃথিবীর মানে মোস্ট অফ দ্য পিএইচডি প্রায় 50% হচ্ছে ইউএসএ তে, তো আপনারা কেন এখনো ভ্যাকসিন বের করতে পারছেন এই ব্যাপারে আপনারা ভ্যাকসিন হচ্ছে মানে এটা কি বলবো আমি, একটা আনসার্টেইন জার্নি ভ্যাকসিন ব্যাপারটা। যে কোনো একটা ইনফেকশনের ভ্যাকসিন যখন আসবে, মানে রাতারাতি কখনো ভ্যাকসিন হয় না। ভ্যাকসিন যখনই আপনি একটা ভ্যাকসিন অ্যাপ্রুভ করবেন, মানে প্রথমে একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হবে, তারপরে ক্লিনিক্যাল ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এইগুলোর সেফটি অ্যান্ড এফিকেসি দেখবে সায়েন্টিস্টরা, কোম্পানিগুলো। তারপর ধরেন একটা লং একটা ভাস্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। আপনি ধরেন আপনি যদি এই কোভিড-19 এর কথাই বলেন, যে কি বলে কোভিড-19 পেশেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে যদি পেশেন্ট বলবো না, যদি ধরেন আপনি ভ্যাকসিনের কথা বলেন, তাহলে হাইলি রিস্ক যারা আছে পপুলেশন, তাদের সংখ্যাই ধরেন 50 to 60 মিলিয়ন, যেমন প্রেগনেন্ট উমেন, ওল্ডার পিপল, শুধুমাত্র আমেরিকাতেই, তাই না? ডক্টরস এন্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স। তো এত ভাস্ট পরিমাণ ভ্যাকসিন তৈরি করতে কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এখন একটা ভ্যাকসিনের কি বলে যেন ইফেক্টিভিটি বা হচ্ছে কাজ করবে কিনা, সেফটি ব্যাপারগুলো আছে কিনা। হিউম্যান ট্রায়াল শুরু করেছে, রাইট? আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছি। তো আমি বলে নিচ্ছি যে কেন এটা এত লং টাইম নিচ্ছে, লং টাইম নেবে। তো এই ব্যাপারগুলো কনফার্ম করতে হবে। যখনই ডিফারেন্ট কোম্পানিগুলো করবে, একটা ভ্যাকসিন নিয়ে কাজ করে, প্রথম ব্যাপারটা আসে যে এফিকেসি, তারপরে সেফটি। এই জিনিসগুলো কনফার্ম করার পরেই কিন্তু ওরা মাস প্রোডাকশনে যাবে। তো এই ব্যাপারগুলো এখনো পর্যন্ত প্রায় আমার জানা মতে 58 কোম্পানি করতেছে, আপনার প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করতেছে ভ্যাকসিন। এর মধ্যে 4-5টা মেবি ক্লিনিক্যাল ট্রায়ালে অলরেডি চলে গেছে। এর মধ্যে প্রথমেই আমি বলবো যে অক্সফোর্ড বেসড একটা ল্যাব, ডক্টর কি জন্য নাম মনে করেনি, ডক্টর এড্রিয়ান হিল, মেবি এড্রিয়ান হিল, অক্সফোর্ড ইউনিভার্সিটির, উনি প্লাস হচ্ছে ওনার একটা কোলাবোরেশন ছিল একটা কোম্পানির সাথে, অ্যাজ ফার আই রিমেম্বার অ্যাস্ট্রাজেনেকা এই কোম্পানিটা ছিল। তো ওরা হচ্ছে একটা ভ্যাকসিন ডেভেলপ করলো। তো ওদের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হলো আপনার মধ্যে বানর। তো ওদের যে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটা ছিল, ওরা এখন আবার ক্লিনিক্যাল ট্রায়ালে অলরেডি গেছে। এটা ইউকে বেসড ক্লিনিক্যাল ট্রায়াল। তো ওদের যে আমি একটু ডক্টর রাবি ম্যাডামের কাছ থেকে জানতে চাচ্ছি যে ম্যাডাম হচ্ছে একদম সরাসরি কোভিড পেশেন্টদের সাথে ডিল করছেন এখন। তো হল ফ্যামিলিকে যেহেতু হচ্ছে কোভিড এর জন্য এখন করে দিয়েছে, ডেডিকেটেড করে কোভিড পেশেন্টের এখন ট্রিটমেন্ট কোভিড ডেডিকেটেড করে দিয়েছে। তো আপনার এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন, কি সমস্যা ফেস করছেন বা। অনেক ধন্যবাদ নিয়াজ।
হ্যাঁ, আমরা খুব বেশি দিন হয়নি যে আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ কোভিড ডেডিকেটেড হিসেবে অধিগ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অল্প, এখনো 1 মাস হয়নি, কিন্তু এর মধ্যেই আমরা যেটা মানে খুব উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে রোগীর সংখ্যা কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে। যে আজকে ঈদের অল্প কয়েকদিন আগে, ঈদের বোধহয় 4-5 দিন আগে থেকে আমাদের হাসপাতালটা এটা শুরু হয়েছে, কিন্তু আজকে 220 প্লাস রোগী এই মুহূর্তে ভর্তি আছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে আমাদের এই হাসপাতালের র্যাবের সদস্য, অনেকে আছে এনএসআই এর সদস্য, বেশ কিছু মিডিয়া পার্সোনালিটি, সাংবাদিকরা আছেন, আর কিছু সাধারণ জনগণ আছেন বা রেড ক্রিসেন্টের যারা কর্মরত আছেন, কিছু কর্মকর্তারা তারা আছেন। এর মধ্যে যেটা দেখছি, খুব সিরিয়াস কেস এখনো পর্যন্ত আমরা খুব বেশি ফেস করিনি, খুব অল্প। আমাদের এখানে ডেথ রেটও খুবই কম, একেবারেই সামান্য। এবং যেটা দেখা গেছে যে এই হয়তোবা এই পপুলেশন যারা আমাদের এখানে ভর্তি আছে তাদের বয়সটা একটা বিষয় হতে পারে, বা যারা, যেহেতু ওরা এনএসআই, র্যাব এই ডিপার্টমেন্ট গুলো থেকে এসছে, যাদের ইমিউনিটি মোটামুটি ভালো, আমরা কিন্তু মাইল্ড টু মডারেটে বেশি দেখেছি। সিভিয়ার আইসিইউ লেগেছে এরকম খুব কম। তো আমাদের এখানে কিছু সমস্যা আছে, যে আমাদের একটু জনবলের সমস্যা আছে, আমরা নতুন করেছি, এখনো পর্যন্ত আমাদের সমন্বয়ের কিছু প্রবলেম ছিল, যেগুলো ধীরে ধীরে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং করছি সব সময়। এবং আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট এবং আমার ডিপার্টমেন্টে আমি বলা চলে একমাত্র সাইকিয়াট্রিস্ট, কাজেই আমাকে শুধু যে আমার রোস্টারের কাজটা করতে হয় তা না, আমি 24 আওয়ার্স অন কলেও থাকি। কাজেই যে কোনো সময়, দিনে রাতে, যে কোনো পেশেন্টের যে কোনো সমস্যা হলে সেই জিনিসগুলো ডিল করতে হয়। যেমন খুব কমনলি এখন বেশিরভাগ পেশেন্টের যেটা সমস্যা হচ্ছে, প্রথম যখন একটা রোগী এসে ভর্তি হয় তখন তাদের দুটো সিমটম বেশি থাকে, হয় তাদের মধ্যে বেশিরভাগই থাকে অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম বা উদ্বিগ্নতা, আর কিছু থাকে যে ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা এই ধরনের। তবে অ্যাংজাইটি এবং স্ট্রেস রিলেটেড প্রবলেম গুলো এখন খুব বেশি। অল্প কিছু পেশেন্ট আমরা পেয়েছি যাদের সিভিয়ার রেস্টলেসনেস ছিল, এবং এই রেস্টলেসনেস বা অস্থিরতা যেটা ছিল সেটা কিন্তু এই তার যে কোভিড এর শারীরিক সমস্যার জন্য তেমন না, বেশিরভাগটাই ছিল তার উদ্বিগ্নতা, স্ট্রেস, এগুলোর কারণে। সেগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে। এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের আরেকটা খুব ভালো বিষয় হচ্ছে যে এই ডেনিশ রেড ক্রসের সাথে কোলাবোরেটলি আমরা একটা সাইকো সোশ্যাল কেয়ারের একটা উইং চালু করেছি, যেখানে আমরা ডাক্তার, নার্স, মানে যারা এখানে কর্মরত আছে, বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী, এবং পাশাপাশি রোগীরা তো বটেই, তাদের কোন রকমের মানসিক সহায়তার প্রয়োজন হলে আমরা আমাদের এই সাইকোসোশ্যাল উইং এর মাধ্যমে তাদেরকে সহায়তা করি। এবং এখানে আইসোলেশন আছে, আইসোলেশনের 25টা বিছানা আছে। এই 25টা বেডে যারা ভর্তি হয় তারা স্বভাবতই খুবই অ্যাংশাস থাকে, খুবই দুশ্চিন্তিত থাকে যে আইসোলেশনে আছে, এখন পরবর্তীতে আমার রিপোর্টটা কি আসবে। তাদের জন্য এই সাইকোসোশ্যাল কেয়ার, এবং ওখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যেখানে অনেক ধরনের লিফলেট, অনেক ধরনের ব্যানার, ফেস্টুন রাখা আছে। তারা সেই সময়টা সেখানে সুন্দরভাবে কাটাতে পারে এবং তাদের উদ্বিগ্নতার কথাটা শেয়ার করতে পারে। এই জিনিসগুলো চেষ্টা করা হচ্ছে, এবং সমন্বয়ের যে প্রবলেমটার কথা আমি বললাম, আশা করি এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি ডক্টর শাহান আপনার কাছ থেকে একটু আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে ইউএস এর এখন যে কন্ডিশনটা, এটা এমন কি হতে পারে যে যদি ইউএস এর গভর্নমেন্ট হচ্ছে একটু আগে থেকে যদি তারা কোনো স্টেপ নিত, লাইক হচ্ছে লকডাউন বা আগে থেকে যদি কোনো সচেতনমূলক ব্যবস্থা নিত, তাহলে কি অবস্থাটা আরেকটু ভালো হতো কিনা? এখন এইটা অ্যাবসলিউটলি আমি বলতে পারছি না। সবাই তো এরকম ধারণাই পোষণ করে যে আগে থেকে যদি স্টেপ নিত ইউএসএ গভর্নমেন্ট, আগে থেকে যদি চায়না থেকে ফ্লাইট গুলো বন্ধ করে দিত, ইউরোপ থেকে ফ্লাইট গুলো বন্ধ করে দিত, লকডাউনে যেত, তাহলে হয়তোবা ইমপ্রুভ করতো। আমি বলবো যে নিউ ইয়র্কে যে এত বেশি এফেক্টেড, এর মেইন রিজন হচ্ছে আপনার লকডাউনে না যাওয়া আগে থেকেই। আপনি যদি দেখেন নিউ ইয়র্ক ভার্সাস হচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া হচ্ছে অনেক আগে থেকেই লকডাউনে চলে গেছে। তো এখন হচ্ছে ওদের কার্ভ প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। তো কিন্তু সেই স্টেপটা নিউ ইয়র্ক নেয়নি। দ্যাটস হচ্ছে নিউ ইয়র্কে
অনেকেই বলছে যে হ্যাঁ নিউ ইয়র্কে পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি, পপুলেশন অনেক বেশি, দ্যাটস ওয়াই হয়েছে। বাট আপনি যদি বে এরিয়ার কথা ভাবেন, তো বে এরিয়াতেও অনেক পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু ওরা হচ্ছে ইমিডিয়েটলি পুরো সিটি লকডাউন করে ফেলেছিল। তো সেহেতু না নিউ ইয়র্ক সেটা করেনি, দ্যাটস ওয়াই নিউ ইয়র্কের ডেথ রেট অনেক বেশি, এফেক্টেড রেট অনেক বেশি। অথচ কি বলে সবার প্রথমে কিন্তু সান ফ্রান্সিসকো বে এরিয়াতেই এফেক্টেড হয়েছিল একজন, পুরো ইউএস এর মধ্যে, তারপরে নিউ ইয়র্কে যায় স্প্রেডেড হয় ব্যাপারটা। তো যেখানে বে এরিয়াতে টোটাল এফেক্টেড হচ্ছে around 2000 and ডেথ হচ্ছে I don't know exact figure but maybe around 200, সেখানে নিউ ইয়র্কে পার ডে ডেথই হচ্ছে প্রায় মোর দেন 2000 ছিল এতদিন। তো সেজন্য আমি বলবো যে হ্যাঁ, যদি প্রিকশন গুলো আগে নেওয়া হতো, লকডাউন গুলো আগে করা হতো, হয়তো বা থাউজেন্ডস অফ পিপল কুড বি সেভড। থ্যাংক ইউ ডক্টর শাহান। আমি ম্যাডাম আপনার কাছে আবার একটু ফেরত আসতে চাই, সেটা হচ্ছে এখন এই যে করোনা পরিস্থিতি, আমরা সবাই তো আসলে আতঙ্কিত। ঘরে আমরা যখন থাকি, যেমন আমার বেশ কয়েকটা ফ্রেন্ড আমাকে হচ্ছে ফোন দিয়ে বলে যে দোস্ত আর তো ঘরে থাকতে ভালো লাগে না, থাকতে থাকতে হচ্ছে যে এখন বিরক্ত হয়ে গেছি, কবে যে আবার চায়ের দোকানে একটু যাবো, চা খাবো। মানে মানুষ হচ্ছে যে একটু চায়ের দোকানে যেতে চায়, তো কবে নাগাদ আমরা আসলে চায়ের দোকানে গিয়ে চা খেতে পারবো? মানে কোনো আইডিয়া আছে কি? আচ্ছা, ধন্যবাদ। এটা বলা খুবই মুশকিল, তবে আমরা পূর্ববর্তী যে প্যান্ডেমিক গুলো হয়েছিল সেগুলোর ইতিহাস যদি আমরা দেখি, যেমন এর আগে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেগুলো প্রায় 2 বছর ধরে ছিল। এবং এই যে মনে হচ্ছে আমি কেন বন্দি আছি, আমি বন্দি না থাকলেই ভালো হয়, এই মনে হওয়াটাই সবচাইতে বিপজ্জনক বা সবচাইতে খারাপ। কারণ এর আগের ইতিহাসগুলোতে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে একটা ফ্লো আসে, একটা পিকে উঠে, তারপরে যখন মানুষ একটু ঢিলে ঢালা আচরণ করে তখন সেকেন্ড পিকটা উঠে। এবং এর আগের যখন আমরা দেখেছি যে প্রিভিয়াস যে প্যান্ডেমিক হয়েছিল স্প্যানিশ ফ্লুর সময়, তখন দ্বিতীয় যে পিকটা উঠেছিল সেটা কিন্তু প্রথমটার থেকে অনেক গুণ বেশি ছিল, কারণ তখন মানুষ খুবই ঢিলাঢালা আচরণ করেছিল। যেমন এক্ষেত্রে আজকে থেকে আমাদের দেশে লকডাউন উঠে গিয়েছে, বলা হচ্ছে সীমিত আকারে। এই সীমিত আকারে কথাটাই যদি শুধু আমরা মেনে চলি, তাহলেই আমি আশা করব যে আমাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটাও সীমিত থাকবে, না হলে কিন্তু ম্যাসাকার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অতি উজ্জ্বল। কারণ এখন আমি যদি মনে করি যে আমি বাড়িতে যতটুকু আছি, বাড়িতেই আমি অনেক বেশি খোলামেলা ফ্রি আছি, আমি যখন বাইরে যাব তখন আমি অনেক বেশি আটকে যাব। শুধু এই একটা কনসেপ্ট, এই একটা জিনিস যদি আমি মনে করি, তাহলেই আমি ভালো থাকতে পারবো। কিভাবে? যেমন এই যে আমরা এখন বাসায় বসে অনুষ্ঠানটা করছি, আমাদের কারো মুখে মাস্ক নাই, আমাদের কারো হেড ক্যাপ নাই, কারো হাতে গ্লাভস নাই, আমি একদম ফ্রি, আমার বাড়িতে আমি ফ্রি আছি। কিন্তু আমি যদি এখন বাইরে যাই, তাহলে আমাকে মুখে মাস্ক পরতে হবে, আমাকে হেড ক্যাপ পরতে হবে, আমাকে হাতে গ্লাভস পরতে হবে, কিছুক্ষণ পরে পরে আমাকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। এবং সেটা যদি আমি না করি, তাহলে আমার চোখ, আমার নাক, আমার মুখ, এগুলো দিয়ে যে কোনো সময়ই আমার এই ভাইরাসটা ঢুকে যেতে পারে। এবং আমাদেরকে যেটা এখন মনে করতে হবে, যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, কাজেই আমি মনে করব যে আমার পাশে যারা আছে তারা সবাই এফেক্টেড, এবং আমি নিজেও এফেক্টেড হতে পারি। আমার নিজের সেফটির জন্য এবং অন্যের সেফটির জন্য আমি এই সেফটি মেজারগুলো মেনে চলবো। কাজে আমরা এখন সবসময় আমরা সাইকিয়াট্রিতে যেটা বলি, আপনি নিজের বাড়িতেই সবচেয়ে বেশি স্বাধীন আছেন, বাইরের দুনিয়াটা এখন পরাধীন। এই পরাধীনতাটা আমাদের মেনে নিতে হবে। এখন যেটা বলছিলাম যে কিছু সাইকিয়াট্রিক প্রবলেম হয়, অ্যাংজাইটি ডিপ্রেশনের পাশাপাশি কিন্তু আমাদের অনেকেরই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে। এই যে নাকে হাত দেয়া, মুখে হাত দেয়া, এগুলো আমাদের অভ্যাস। জাস্ট এই জিনিসটা যদি আমি মাস্ক পরা থাকি তখন আমি করতে পারছি না, তাহলে আমি এই জিনিসটা এই 2-3 মাসে আস্তে আস্তে করে অভ্যাস করে নিতে পারি। প্রত্যেকবার ঈদে আমরা অনেক অনেক জামা কাপড় কিনি, অনেক মার্কেটিং করি, সেটা করি, এবার করি নাই, না করলে কি খারাপ হয়েছে? আমরা কিন্তু অনেক ভালোই ছিলাম, আমার নিজের বাড়ির লোকজনদের সাথে বেশি সময় দিতে পেরেছি। এইটাকে যদি আমি একটা অ্যাচিভমেন্ট ধরি, তাহলে কিন্তু আমি খুব ভালো থাকতে পারি। কিন্তু আমি যদি যা পাইনি তা নিয়ে হায় হায় করি, তাহলে তো মুশকিল। কাজে আমি কিন্তু এর মধ্যে অনেক কিছু পেয়েছি। হ্যাঁ, আমি দেখছি আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক জুনিয়র, আমার অনেক স্টুডেন্ট
তারা গান গাচ্ছে, কেউ নাচ করছে, কেউ ছবি আঁকছে, তাদের মধ্যে যে তারা এই জিনিসগুলো এত ভালো করে পারতো, হয়তো তারা এর আগে এই জিনিসটা বুঝেই নাই। সুন্দর সুন্দর কোরিওগ্রাফি করে কতগুলো নাচ দেখলাম আমি, যেটা আমি নিজেই জানতাম না যে আমার স্টুডেন্ট এত সুন্দর নাচ করতে পারে। ঠিক আছে, কেউ এত সুন্দর ছবি আঁকতে পারে, কেউ এত সুন্দর গান গাইতে পারে। তো আমি এই জিনিসগুলোকে কেন আমি বড় করে দেখবো না? আমি বন্দি আছি এটা আমি কখনোই ভাববো না। আমি বাসায় ভালো আছি, আমাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, সেটা 1 বছর হতে পারে, 1 মাস হতে পারে, 2 বছর, 3 বছরও হতে পারে, কিন্তু আমাকে এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে হবে যে আমি বাইরে যখন যাব প্রোটেক্টেড থাকবো, বাসায় যখন থাকবো এই কাজগুলো করব না, এবং সবসময় আমি হাত ধোয়ার মধ্যে থাকবো, কিছুক্ষণ পরে পরে হাত ধোবো। আমার যে বাইরে থেকে আসলে আমি নিয়ম মেনে এই যে স্বাস্থ্য বিধিগুলো আছে সেই স্বাস্থ্য বিধিগুলো মানলে আমরা খুব ভালো থাকবো। মাস্ক পরবো কিন্তু নাকের নিচে, তাহলে তো লাভ নাই। কাজে এখানে আমি কাকে ফাঁকি দিচ্ছি? আমি কি ভাইরাসকে ফাঁকি দিচ্ছি? তাহলে তো লাভ নাই। ভাইরাস তো ধনী গরিব ছেলে মেয়ে কিছু বুঝবে না, বয়স বুঝবে না, ভাইরাস যে কাউকে এফেক্ট করতে পারে। কাজেই আমার নিজের সাবধানতা, আমার নিজের জন্য এটাই সবচাইতে বেশি প্রায়োরিটি হবে, যে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আস্তে আস্তে আমি এক্সটেন্ডেড ফ্যামিলিতে ভালো থাকবো, আমার কলিগস ভালো থাকবে, বন্ধু বান্ধব ভালো থাকবে। এটার জন্য যা কিছু করতে হয়, যে কোনো মূল্যে, যে কোনো ত্যাগ স্বীকার করে আমাকে এটা করতেই হবে। যেমন আমরা কিন্তু কিছু জিনিস খুব ইউজ টু পারি, আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলছি। তো যেমন এই যে রোজা, রমজানে আমরা রোজা রাখি, এটা মানে একটা সংযম। এই খুব ভালো একটা সময় আমাদের রোজার মধ্যে চলে গেছে, কাজেই এখন অনেক কিছু আমরা সংযমের মধ্যে দিয়ে যেতে পারি। হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে তারাও এর মধ্যে অনেক কিছুই কার্টেল করেছে। এই কার্টেল করাটাকেই আমরা অভ্যস্ত হয়ে যেতে হবে। বলতে গেলে বাহুল্য বর্জিত একটা জীবন যদি আমরা যাপন করি, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আমরা অন্যান্য দেশের কথা যদি চিন্তা করি, যেসব দেশ আজকে অনেক বেশি সচেতন ছিল, আজকে ভিয়েতনাম অনেক সচেতন ছিল, নিউজিল্যান্ড অনেক সচেতন ছিল, ডেনমার্ক অনেক সচেতন ছিল, এবং সেটা সুফল তারা পেয়েছে। আর যারা সেটা থাকতে পারেনি বা চায়নি, মনে হচ্ছে আরে ধুর, শুধু ঈদের দিন বের হলাম, তাহলে আর কি হলো, তাহলেই কিন্তু সমস্যা। ভাইরাস দিচ্ছে না। একটা কমেন্ট প্রশ্ন নিতে চাচ্ছি, সেটা হচ্ছে শাহানুর আক্তার চৌধুরী, উনি প্রশ্ন করেছেন, হোয়াট অ্যাবাউট দোজ হু হ্যাভ pre-conditional mental health issues for whom lockdown means it doesn't? আচ্ছা, এটা হচ্ছে প্রিকন্ডিশন যদি থাকে, তার যদি কোনো আগে থেকে মানসিক রোগ থেকে থাকে, তার সেই ট্রিটমেন্ট অবশ্যই চালিয়ে যেতে হবে। তিনি যে ডাক্তারের পরামর্শে, যে সাইকিয়াট্রিস্টের পরামর্শে এতদিন ওষুধ খেতেন বা তার পরামর্শে সাইকোথেরাপি নিতেন, সেটা অনলাইনে এখন কিন্তু প্রত্যেকটা ডাক্তারই, প্রত্যেক ডিসিপ্লিনের ডাক্তারই অনলাইন সেবা দিয়ে যাচ্ছে। তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে সেবা দেওয়াটা সবচাইতে নিরাপদ বলে আমি মনে করি। কিন্তু যেহেতু তার আগে প্রি এক্সিস্টিং মেন্টাল হেলথ ইস্যুস ছিল, কাজে এখন যদি সেটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, নর্মাল মানুষের বেড়ে যায়, যার আগে ছিল তার সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আর একটু বেশি, তাহলে ওই ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তাকে ভর্তি হতে পারে। যদি না হয়, তাহলে সেই ডাক্তারের পরামর্শে তাকে ওষুধ অবশ্যই চালিয়ে যেতে হবে, বা তার চিকিৎসা যেভাবে চলছিল সেটা চালিয়ে যেতে হবে। আমি এখানে একটা অ্যাড করি। তো রিসেন্ট একটা স্টাডিতে দেখা গেছে যে যাদের একটা মেন্টাল কন্ডিশন আছে, তো তাদের মধ্যে হচ্ছে যে 60 to 70% আপনার স্মোকিং রেটটা বেশি। তো যাদের স্মোকিং, হ্যাঁ, তো যেহেতু ওদের স্মোকিং রেটটা বেশি, দ্যাটস ওয়াই ওদের হচ্ছে রেসপিরেটরি প্রবলেমটা ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আরো বেশি। তার মানে ওরা হচ্ছে হাইলি রিস্কড জোনে আছে। আরেকটা ব্যাপার আছে আপনার সাইকিয়াট্রিক পেশেন্টদের জন্য। ন্যাচারালি সাইকিয়াট্রিক পেশেন্টরা হচ্ছে দে গ্রো এ ডিস্ট্রাস্ট ফর দ্য ডক্টরস এন্ড অল দ্য মেডিসিনস। সো আমি জানি ডক্টর রেবিন আরো ভালো বলতে পারবেন। তো এদের মধ্যে এইরকম ডিস্ট্রাস্টের কারণে এই যে এই ভাইরাস ব্যাপারটার প্রতি ওদের একটা ডিস্ট্রাস্ট গ্রো করে। তো দ্যাটস ওয়াই ওরা দেখা যায় যে এগুলো মেনটেন করে না, ফলো করে না, যেমন মাস্ক পরা, প্রিকশন গুলো মেনটেন করে না। দ্যাটস ওয়াই হচ্ছে মেন্টাল কন্ডিশন পেশেন্টদের রিস্ক ফ্যাক্টরটা বেশি, এন্ড হচ্ছে এফেক্টেড হওয়ার পসিবিলিটিও বেশি।
হ্যাঁ, ডক্টর শাহান ভালো কথা বলেছেন। তবে এই ডিস্ট্রাস্টের বিষয়টা কিন্তু আমরা তেমন মনে করি না, নিয়াজও বলতে পারবে কি, মানে যখন পেশেন্টের সাথে আমরা ডিল করি, আমাদের সাথে পেশেন্টরা এমন কিছু জিনিস শেয়ার করে সাইকিয়াট্রিস্টদের সাথে যে তারা কিন্তু আমাদেরকে একেবারে নিজের মতোই মনে করে। এই লকডাউন হয়ে যাওয়ার পরে, কোভিড বেড়ে যাওয়ার পরে এবং হলি ফ্যামিলি হাসপাতাল যখন কোভিড ডেডিকেটেড হয়ে গেল, আমার অসংখ্য পেশেন্ট আমাকে ফোন করেছে বা যোগাযোগ করেছে শুধুমাত্র এই কারণে, ম্যাডাম আপনি কেমন আছেন, আপনি ভালো থাকবেন ইত্যাদি। আচ্ছা, এখানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা একটা বড় বিষয় হিসেবে কাজ করে। আমি এমন ভাবেই ব্যবহার, মানে আমি না, মানে যে কোনো ডাক্তারেরই উচিত যেমন এমন ভাবে ব্যবহার করা যাতে আমার কথাগুলো সে মানে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা সুন্দরভাবে বিল্ড আপ হলে সাইকিয়াট্রিক পেশেন্টরা কিন্তু অনেক অনেস্টলি অনেক কিছু ফলো করে। হ্যাঁ, কিছু কিছু পেশেন্টের জন্য সমস্যা, যাদের মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, যাদের অটিজম আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝানো একটু সমস্যা। তারপরেও তাদের জন্য আমাদের সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। তাদের জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমরা কিছু টিপস বলে দেই। সেভাবে আস্তে আস্তে করে তাদের জন্য সীমিত আকারে কিছু কিছু জিনিস বুঝিয়ে বুঝিয়ে বললে আমার মনে হয় জিনিসগুলো কাটানো যাবে। আর একটা কথা যেটা আপনি বলেছেন যে 70% দেখা যাচ্ছে যে স্মোকিং রেটটা বেশি। স্মোকিং হলে যেমন কোভিড এর রিস্কটা বেড়ে যায়, আরেকটা সমস্যা আমাদের দিক থেকে হয়, আমাদের বেশিরভাগ অ্যান্টিসাইকোটিক ওষুধের কার্যকারিতা অনেকখানি কমে যায় যদি সে স্মোকিং করে। কাজেই আজকে যারা এখানে শুনছেন, আশা করি তারা এই জিনিসগুলোকে ভেন্টিলেট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন যে স্মোকিংটা ছেড়ে দেওয়ার এখন এই কোভিড আমলটাই হচ্ছে সবচাইতে বড় সুযোগ। এখন যদি ছেড়ে দিতে পারেন, আপনি যে কোনো ডিজিজের জন্যই রিস্ক ফ্রি হয়ে যাবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি আমাদের কমেন্ট বক্স থেকে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে অন্তরা চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন যে ওসিডির পেশেন্টদের, আমরা জানি যে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই রোগীরা এমনিতেই হচ্ছে যে সারাক্ষণ হাত ধোয়ার মধ্যে থাকে। তো এখন তো হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য আমাদের তো এমনিতেই বারবার বলা হচ্ছে যে বারবার হাত ধোয়া। তো সেই ক্ষেত্রে মানে যারা ওসিডির পেশেন্ট, তারা তো এমনিতেই নর্মাল সময় হচ্ছে হাত বেশি ধুইতো, এখন তো তাদের হচ্ছে আরো খারাপ অবস্থা। তো ওদেরকে এখন আমরা আসলে কিভাবে কাউন্সেলিং, এই প্রশ্নটা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ওসিডির পেশেন্টরা তো এমনিতেই হাত ধোয়াধুয়ি করে বেশি, যেটা বাংলায় সূচিবাই বলা হয়। এখন যেটা তাদেরকে এই জিনিস, তাদের কিন্তু একটা নিয়ম মানার প্রবণতা আছে, তাদের মধ্যে অনেকেরই একটা রাইচুয়াল থাকে যে আমি এরকম এরকম করে করব, 3 বার করব, 5 বার করব, 7 বার করব। এখন এই রাইচুয়ালটাকে তারা ইচ্ছা করলে কাজে লাগাতে পারে। কিরকম? যে স্বাস্থ্যবিধি, আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর আমি 20 সেকেন্ড করে হাত ধুবো, নট মোর দেন 20 সেকেন্ড। আমরা কিন্তু এই জিনিসগুলো টাইম ফ্রেমটা তাদেরকে করে দেই। এখন 20 সেকেন্ডে তাকে নিয়ে আসতে হবে। সে হয়তো হাত ধুচ্ছে এই যে সেই ধুতে থাকো ধাও সেই অবস্থা, যে এরকম পেশেন্টও আছে সকালবেলা দাঁতের ব্রাশ নিয়ে ঢুকে দাঁত ব্রাশ করার জন্য, যখন মাগরিবের আজান পড়ে তখন দাঁত ব্রাশ করে বের হয়, এরকম পেশেন্টও আমাদের আছে। তো কাজেই এখন তাকে টাইম ফ্রেমের মধ্যে আনার জন্য এটাও একটা সুযোগ। কাজে আমি যদি জিনিসগুলোকে পজিটিভলি নেই যে হাই হাই কোভিড আসলো, কি হলো, কি হবে, তা না করে যে এইটাই আমার সুযোগ, এখন আমি 20 সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে নিজেকে সীমিত আকারে নিয়ে আসবো, তাহলে এটা তাদের জন্য খুব ভালোভাবে কাজ করবে। যে 20 সেকেন্ডের মধ্যে আমি হাত ধুয়ে শেষ করে ফেলবো, আধা ঘন্টার মধ্যে আমি আর হাত ধুতে যাব না। এইভাবে যদি তাদেরকে কাউন্সিল করা হয়, আমার মনে হয় তারা উপকৃত হবে। থ্যাংক ইউ ম্যাডাম আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আচ্ছা, আমি এখানে একটা অ্যাড করি ম্যাডামের যে ডিস্ট্রাস্টের কথাটা বলেন, মানে আমি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডির কথা বললাম যে সাইকিয়াট্রিক পেশেন্টদের মধ্যে এই ডিস্ট্রাস্টের ব্যাপারটা, আপনারা যারা একটা পেশেন্ট ডক্টর রিলেশনের মধ্যে আছেন, তাদের তো অবশ্যই একটা ট্রাস্ট গ্রো করবে, বাট ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক আস কত পার্সেন্ট মানে পেশেন্টদের অ্যাক্সেস আছে তাদের সাইকিয়াট্রিস্টদের কাছে? 5%, 10%, আমি জানি না এক্সাক্ট স্টাডি আছে কিনা, বাট মোস্ট অফ দেম আর নট ডায়াগনোজড এট অল। তারপর হচ্ছে অ্যাক্সেস তো নাই। তো সেই ব্যাপারটা উদ্দেশ্য করে আমি কথাটা বলেছিলাম। না না, আপনার কথা বুঝতে পারছি। আমাদের যারা সিজোফ্রেনিয়া পেশেন্ট আছে বা সাইকোটিক পেশেন্ট যারা আছে, তাদের মধ্যে সবাইকে ডিস্ট্রাস্ট করার একটা প্রবণতা থাকে এবং এটা তাদের সিমটমের মেইন অংশ। এটা তার রোগের কারণেই ডিস্ট্রাস্ট করে, যে মনে করছে সবাই আমার ক্ষতি করার চেষ্টা করছে, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজে এই ডিস্ট্রাস্টটা তার হচ্ছে রোগের অংশ। যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি তাহলে আস্তে আস্তে ডিস্ট্রাস্টটা কমে যায়, কারণ রোগটা কমে যায়। আপনি ঠিকই বলেছেন।
ডক্টর নিয়াজ, আমি এখানে আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই। আই নো দেয়ার ইজ এ ফাইন বর্ডার বিটুইন দ্য সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজি। তো বাট অনেকগুলো আছে কিন্তু যে হয়তো বা মানে বোথ নিউরোলজিস্ট অ্যান্ড সাইকিয়াট্রিস্ট উড নিউরোসাইকিয়াট্রি এক্স্যাক্টলি। অ্যান্ড কোভিড-19 এর অনেকগুলো আছে কিন্তু ম্যানিফেস্টেশন আছে যেগুলো হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। যেমন আমি নিজের এক্সাম্পল দিই, মানে নিজের এক্সাম্পল দিয়ে স্টার্ট করি ব্যাপারটা। সেটা হলো যখন এই লকডাউনটা শুরু হলো, তো লকডাউনটা শুরু হওয়ার পরে আমি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ বাসায় ছিলাম আর কি। তো 2 সপ্তাহ পরে মানে আমার একটা সিমটম শুরু হলো, সেটা হচ্ছে ডিজিনেস আর ভার্টাইগো। আমি বলবো না ডিজিনেসই বলে, আমি ইমব্যালেন্স ফিল করতাম। মানে আমি হচ্ছে মানে খুব বাজে অবস্থা আর কি। সকাল থেকে মাথা ঘোরানো শুরু হতো যে সন্ধ্যা পর্যন্ত, মানে ঘুম থেকে ওঠার পরপরই। ঠিক আছে, তো আমি ভাবলাম যে ডক্টর দেখাই। তো ডক্টর কাছে গেলাম, তো সে হচ্ছে কতগুলো ব্লাড টেস্ট দিল, এন্ড ব্লাড টেস্টের রেজাল্ট নেগেটিভ, কিছুই হলো না আর কি। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে মানে আমি নিজেকে কোয়েশ্চেন করতেছিলাম যে আমার কি করোনা হলো নাকি? করোনার তো সিমটম এগুলো না, মানে ডিজিনেস এটা কি ধরনের ব্যাপার, মানে সিমটমের মধ্যে পড়ে না। তো তো এই জন্য আমি তখন ব্যাপারটা গুরুত্ব দেইনি। বাট কয়েকদিন পরে আমি একটা আর্টিকেল পড়তেছিলাম এরকম যে করোনার সিমটম গুলোর মধ্যে কিন্তু এই যে নিউরোলজিক্যাল কন্ডিশন, সেটাও কিন্তু একটা অনেক বড় একটা সিমটম, মানে করোনার। যে করোনা ভাইরাস গুলো কিন্তু আপনার ব্লাড স্ট্রিমের মাধ্যমে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করতে পারে। এন্ড সেই জন্য এই যে আমি দেখতেছিলাম যে উহানে, চায়নার উহানে একটা স্টাডি হয়েছিল যে ওখানে 37% করোনা ভাইরাস পেশেন্ট ছিল যে যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওয়াজ এফেক্টেড বাই দ্য ভাইরাস। তো দেখা গেছে যে এইটার ম্যানিফেস্টেশন গুলো হচ্ছে যে ডিজিনেস, সিরিয়াস হেডেক, এটাক্সিয়া এন্ড সাম আদার ডিজিজ গুলো। তো আমার এখন ধারণা হচ্ছে যে আমার যে ওই যে একটা এপিসোড ছিল যে ডিজিনেসের, তো সেইটা হতে পারে যে কোভিড-19 এফেক্টেড অর বিকজ অফ কোভিড-19 হতে পারে। ডক্টররা আরো ভালো বলতে পারবে, বা আমি যদি এখন অ্যান্টিবডি। আপনার সেই ডক্টর কি কোনো ওষুধ দিয়েছিলেন যাকে যার সাথে আপনি? না, আমাকে হচ্ছে ওভার দ্য কাউন্টার যে ওষুধ আছে যে আপনার মানে ওই যে ট্রাভেল করলে যে এরকম ডিজিনেস হয় আপনার পজিশনাল। ডক্টর শাহান, আমাদের সাথে একজন একটু গেস্ট অ্যাড হবেন, আমি একটু পরিচয় করে দিতে চাই। জি, আচ্ছা, উনি হচ্ছে মিস হাইডি। উনি শি ইজ ফ্রম ডেনমার্ক এন্ড শি ওয়ার্কস ফর ডিকে কোম্পানি। হাই হাই, Here is Miss Heidi. She works for DK Company, and welcome to our live, Miss Heidi. Thank you. Okay. How are you? I'm okay, thanks. It's very nice weather in Denmark. Okay. I would like to ask you something that so far I know in your country there is total cases slightly more than 11,000, and your recovered rate is more than 95%. That's pretty impressive, I guess. So what do you think, what you people are doing, or what your government has done for this kind of such excellent rate, I guess? Well, I think one of the things was the very quick reaction for the whole situation. So everything was closed very, very quickly. People were sent to work from home. Everybody who can work from home. Of course, everyone can't do, but yeah, government asked people to work home, and everything except the supermarkets and pharmacies were closed. Schools were closed. All the public places were closed. Shopping centers, movies, cinemas, gyms, almost everything. Yeah, and everything happened really, really fast. So I think that was quite essential for the whole situation.
দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ অ্যান্সার। আমার মনে হয় যে এটা বাংলাদেশের মানুষেরও আসলে ফলো করা উচিত, এবং বাংলাদেশের গভর্নমেন্ট মানে যদিও আমাদের দেশের আসলে মানুষজন মানে খুব বেশি সচেতন না, ইনফ্যাক্ট হচ্ছে যে আমাদের ফ্যামিলি যারা এল্ডার মেম্বার বিশেষ করে এদেরকে তো বোঝানোই খুব মুশকিল যে নামাজ পড়তে। যেমন আমার যদি এক্সাম্পল দিতে, আমার বাবাকে আমি বললাম যে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন না, উনি বলে যে না নামাজ পড়বো না মানে মসজিদে যাবো না, এটা কেমন কথা হলো, নামাজ পড়লে কি করোনা ছড়ায়। আমার বাবাকেই আমি বুঝাতে দেখা যায় যে বেশিরভাগ সময় অক্ষম হই। সো মিস Heidi, I would like to know another thing that why do people collect your groceries? Sorry? Your groceries, are the grocery store open? Grocery store are open, but quite many people actually use online shopping for the groceries. So yeah, the grocery stores are open, but shopping groceries by online is super popular at the moment. Okay, that's good. Yeah. And schools are open? Sorry? Your schools? Yeah, they're open now. Almost everything is open now. We have started open up little by little. So first the small kids from the first class to 5th class went like 3-4 weeks ago, and now also the older kids went back to school. So all the kids are back to school now. Yeah. Okay. And also shopping centers and cafes and restaurants are also open now. Yeah. ডক্টর শাহান, আমি একটু আপনার কাছে আসতে চাই যে এখানে মিস হাইডি উনি হচ্ছে ডেনমার্ক থেকে এবং আপনি তো ইউএসএ থেকে আসেন। তো ইউএসএ তে যে কন্ডিশনটা লাইক একদম টপে, যে আপনারা প্রায় 1/3 পেশেন্ট হচ্ছে যে ইউএসএ থেকে, এবং ডেনমার্ক কিন্তু বেশ এক্সিলেন্ট ভাবে তারা ওভারকাম করে আসছে বিষয়টা। তো আপনার কি মনে হয় যে ডেনমার্ক কি করলো আর ইউএসএ আসলে কি করতে পারে নাই? আর এখান থেকে আমি একটু ম্যানুয়ার কাছে পরে আসবো যে আমাদের আসলে ডেনমার্ক থেকে কি শেখা আছে আর কি আমাদের। ডক্টর শাহান, আপনি একটু কাইন্ডলি আপনার যদি মিস হাইডির কাছে কোনো প্রশ্ন থাকে আপনি একটু মিস হাইডিকে করতে পারেন। I don't know what's the difference. I mean, what are the different steps was taken? Like Denmark is a small country. Certainly, government would have like a better control over majority of the population. But you know, USA is a big country. There is definitely there would be like coordination issue. Like here, most of the states, most of the steps were taken by the state governments, and then federal government is and then different states have like there are two political parties, one is Democrats and then Republicans, and their point of view are different. And then like here, if you wear mask, then you are a Democrat. If you don't wear mask, you are a Republican. So government actually do not have a better control like Denmark here in USA. And then people that's the point, I guess. That's the point. Denmark has better control than US population. Yeah. Okay. But in USA, it's hard to convince people that okay, you should wear mask, you should close down the churches, you shouldn't go for groceries, you shouldn't go to the beaches, you know. In the weekends, the beaches are full packed with people. And then I think in Denmark, I don't know what's the cases. Yeah. Okay, Miss Heidi, we are almost end of our session. Thank you for joining us. Thank you. Thank you. Okay, ম্যাডাম, আপনি হচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো আপনি হচ্ছে একটু যদি বলতেন যে ডেনমার্ক তো বেশ সাকসেসফুল, যে তারা হচ্ছে তাদের আমার কাছে যতটুকু ডাটা আছে যে তাদের টোটাল কেস হচ্ছে 11,669 and recovery rate is 95%. তো মিস হাইডি যেটা বললো যে আসলে মানে বাংলাদেশে আমরা আসলে এখন আসলে কোন দিকে যাচ্ছি। আমি আজকের যে ডাটাটা দেখেছি আমাদের বাংলাদেশের, যে আজকে শনাক্ত হয়েছে 2,545 জন,
ঠিক আছে, মোট আক্রান্ত এ যাবৎকালে মোট আক্রান্ত হয়েছে 47,000-এর কিছু বেশি, প্রায় 50,000-এর কাছাকাছি ধরা যায়, এবং মোট সুস্থ হয়েছে প্রায় 10,000, 9,781, প্রায় 10,000। কাজে এই আমাদের সুস্থতার হারও খুব খারাপ বলা যায় না, মোটামুটি চলে। তবে আমাদের ডেথ রেট অনেক বেশি। আজকে 24 ঘন্টায়, মানে গতকালকে আর কি, 24 ঘন্টায় 40 জন মারা গিয়েছে, যেখানে মোট 650 জন। আমি ডেনমার্কের মতো এত দূরের দেশে যেতে চাচ্ছি না, আমার খুব কাছের দেশ ভুটান, সেখানের কথা বলছি। ওখানে একটা গত 29শে মের যে ডাটাটা আমি দেখেছি, সেখানে দেখেছি যে ভুটানে পার মিলিয়নে 21,500 টেস্ট করা হয়েছে। 21,500 টেস্টে ওরা কেস পজিটিভ পেয়েছে মাত্র 31 জন, যেখানে ভিয়েতনামে পেয়েছে পার মিলিয়নে প্রায় 3,000 টেস্ট করার পরে ওরা 327 জন পেয়েছে। এবং সেখানে বাংলাদেশে পার মিলিয়নে আমরা টেস্ট করেছি 1745 জন, এবং সেখানে কেস পাওয়া গেছে 42,844। কাজে এটা হচ্ছে 29 তারিখের ডাটা। কাজে আমি এখানে বলবো সরকার কিন্তু বাড়াচ্ছে, মানে প্রথম দিকে হ্যাঁ এখন টেস্ট বাড়াচ্ছে, হ্যাঁ টেস্ট বাড়ছে, কিন্তু এখনো কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এখনো সেটা অপ্রতুল। তো কিন্তু টেস্ট হোক বা না হোক, আমার সচেতনতা হচ্ছে আমার আসল অস্ত্র। এখানে যদি করোনাকে আমরা যুদ্ধের সাথেই তুলনা করি, সচেতনতার উপরে কোনো অস্ত্র নেই। এখন আমি যদি মনে করি যে এখন আমাকে ভালো থাকতে হবে, আমাকে স্বাস্থ্যবিধিগুলো সরকারি বা WHO যেগুলো বলে দিচ্ছে, সেই স্বাস্থ্যবিধিগুলো যে কোনো দেশের জন্য, সেটা USA হোক, বাংলাদেশ হোক, ডেনমার্ক, ভুটান, যাই হোক না কেন, এগুলো মানতে হবে, এর কোনো বিকল্প নাই। স্বাস্থ্যবিধি মানার পরেও যদি আমি আক্রান্ত হই তাহলে সেটা, হ্যাঁ বলেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ওনার কোন একজন রিলেটিভ হচ্ছে প্রেগন্যান্ট, এবং এই প্রেগন্যান্ট অবস্থায় হচ্ছে তারা বেশ ওয়ারিড থাকেন, তো ওনাদেরকে আসলে কিভাবে কাউন্সেলিং করা যায়? স্ক্রিনে বোধহয় প্রশ্নটা আছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন প্রেগন্যান্সি লেখা দেখছি যেটা 3rd ট্রাইমেস্টার, মানে একেবারে ডেলিভারির খুব কাছাকাছি চলে এসছে। 3rd ট্রাইমেস্টারে আমরা সাধারণত 2nd ট্রাইমেস্টার ছাড়া খুব বেশি কোনো অ্যাংজিওলাইটিক বা এই ধরনের ওষুধ দিতে চাই না। কাজে এই ক্ষেত্রে প্রথম এবং প্রধান অস্ত্র হচ্ছে আমাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিতে হবে। তাকে আমরা আশ্বস্ত করতে পারি যে এই এই জিনিসগুলো মেনে চললে আমরা ভালো থাকবো। আর কোভিড হয়ে যাওয়া মানেই মরে যাওয়া না। আমি যদি মাইল্ড কেসে খুব তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু সুস্থতার রেটও খুব কম নয়, যে কোনো দেশেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। তবে যেহেতু উনি প্রেগনেন্ট আছেন, উনাকে অবশ্যই মানে খুব বেশি সচেতন ভাবে এই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলতে হবে, কারণ প্রেগনেন্সিতে এমনিতেই ইমিউনিটি অনেক বেশি কমে যায়। কাজে তাকে খুব সাবধানে থাকতে হবে, এবং সেখানে আতঙ্কিত হতে আমরা না করি, যে আমরা সচেতন হই, এবং না ঠিক কিছুটা সচেতনতার আতঙ্ক একটা লেভেল পর্যন্ত ভালো। আমরা বলি অ্যাংজাইটি ইজ বেটার আপ টু এ লিমিট। আমি যদি মাইল্ড টু মডারেট অ্যাংজাইটিতে থাকি, তাহলেই কেবল আমরা এই জিনিসগুলো মেনে চলবো। আমি যদি মনে করি না আমার তো আতঙ্কিত আর কিছু নাই, কি হবে, তাহলে হবে না। কাজেই সচেতন থাকলেই উনি ভালো থাকতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা আজকের মতো আমাদের লাইভটা শেষ করে দিব। তো আমি দর্শকদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই নিরাপদে থাকুন, নিজেকে করোনা রোগী না মনে করে আশেপাশে সবাইকে করোনা রোগী মনে করুন, তাহলে হচ্ছে যে মোটামুটি নিরাপদে থাকা যাবে। সবাইকে ধন্যবাদ অসংখ্য। আমরা আবার পরে কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।